যে সারাদিন বোম বাঁধে, মমতা ব্যানার্জি কোথায়, তুই তো বোম বাঁধি, সে কি আর গোলাপ দেবে? সে বোম বাঁধবে। তো ওকে দিয়েছে মানে এখানে হচ্ছে, এখানে গোলাপ পাবো কি করে? যেভাবে স্টেজে ওই আপনাদের কথাই কি গান চালিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে, এটা তাকে বোঝা যাচ্ছে, নৃত্য পরিবেশন করিয়েছে যে বিজেপি নিয়ে আসা আইনটা শওকত মোল্লা সাহেবদের তথা তৃণমূল কংগ্রেসের ভালো হয়েছে, খুশি হয়েছে। ওই জন্য বিরোধিতার ব্যানারটা সামনে রাখলেও মনের মধ্যে যেটা আছে সেটাকে তা নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রকাশ করেছে। বাংলার মানুষ জানুক, ভাঙড়ের মানুষ দেখুক, ক্যানিং এর মানুষ দেখুক যে 14 তারিখে যখন শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে যাচ্ছিল সেই সময় কিভাবে পুলিশ আক্রমণ করেছে, তারপরে সোনপুর সবজি বাজারের ওখানে পুলিশ অতি সক্রিয় হয়ে কিভাবে করেছে, কেমন কতজনের নামে মামলা দিয়েছে, মানুষ দেখুক, মানুষের জবাব দেবে। শওকত মোল্লার সাহেবরা মনে প্রাণে বিজেপির বিরোধিতা কোনোদিন করতে যাবে না, কারণ এদের গলা পর্যন্ত হয়ে আছে। ইডি সিবিআই এদেরকে নোটিশ দিয়ে রেখেছে, যে কোনো সময় এদেরকে তুলে নিতে পারে। সেই জন্য এরা এদের কাজের মাধ্যমে দেখবেন বিজেপির কিভাবে সুবিধা হবে সেই চেষ্টা। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী আইএসএফ সারা রাজ্য জুড়ে যেভাবে বিজেপির বিরোধিতা করছে, এই আইন প্রত্যাহারের বিরোধিতা করছে, বিজেপি চাপে পড়ছে। বিজেপি যখন চাপে পড়ছে, হয়তো বিজেপির নেতারা সরকার সাহেবদেরকে বা তৃণমূলের নেতাদেরকে বলে দিচ্ছে নওশাদদেরকে ঠান্ডা করো, নাহলে কিন্তু তোমাদের নামে যাদের নামে মামলা আছে তুলে নেব, এটাও তো হতে পারে। এই জন্যই সারা দেশ যখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, ভাঙড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আইএসএফ এর বিরুদ্ধে কেন কথা বলছে, এটা বুঝতে হবে। কারণ বিজেপিকে আমরা মানে আইন যাতে প্রত্যাহার করে, সেই যেমন মাঠে ময়দানে লড়াই করে চাপ দিচ্ছি, আইন সবাই গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমি মামলা করছি, ফলে বিজেপি চাপে পড়ছে। এই চাপে না পড়ে সেই জন্য আমাকে দুর্বল করার জন্য এই শওকত সাহেবরা এই তৃণমূল অপচেষ্টা চালাচ্ছে। ওই জন্য আমার নামে মিথ্যে 5টা মামলা দিয়েছে, আমার হাজার হাজার ছেলের নামে মামলা দিয়েছে। এসব আমি বিস্তারিত আগামীতে বলবো, চিন্তা নেই, একটু ধৈর্য ধরুন। 14 তারিখে আপনাদের শিয়ালদা থেকে যে প্রোগ্রামটা ছিল, শুধু ভাঙড়ের কর্মীদেরকে আটকানো হয়েছে বৈরামপুরে, সেখানে কিন্তু কোনো দলীয় পতাকা ছিল না। তো গতকালকে দলীয় পতাকার প্রশ্নই আসছে না এখানে, কিন্তু থাকলেও অসুবিধা নাই। বলুন কি বলছেন কিন্তু বলুন। গতকালকে দেখলাম যে ভাঙড়ে যে সভাটা হয়েছে, কিন্তু সেইখানে তো ভাঙড়ের মানুষ ছিল না, একাধিক গাড়ি। ভাঙড়ের মানুষরা দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভাঙড়া থেকে যতটুকু মানুষ গিয়েছে ভয় দেখিয়ে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে। ক্যানিং থেকে লোক এসেছে, হাড়োয়া থেকে লোক এসেছে, মিনাখা থেকে লোক এসেছে, জীবনতলা থেকে এসেছে, সন্দেশ খালি থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এরা। আমি এটা বলবো যে রাজাহাট থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে। এদের দুরবস্থা এরা ভালো করে জেনে গিয়েছে, ওই জন্য পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে। ব্যাপারটা হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিটিং মিছিল যে কেউ যে কোনো জায়গায় করতে পারে, শুধু দিল্লি গিয়ে করতে হবে। যে বলছে তাকে বলবো তাহলে ভোটের সময় দিল্লি গিয়ে ভোটটা চাইবেন, আর ভোটারদেরও বলবো ভোটের সময় যদি ভোট চাইতে আসে এই ধরনের নেতাগুলো তাদেরকে দিল্লিমুখী করিয়ে দেবে। মুখ্যমন্ত্রী যে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে যে বৈঠক করলো, সেখান থেকে মুখ্যমন্ত্রীও বললো যে দিল্লি গিয়ে বৈঠক করতে, এই মিছিল করতে হবে, প্রতিবাদ করতে হবে। ওই তার সঙ্গে আপনার একটা ভাই কাসেম সিদ্দিক, তিনিও তার সঙ্গে সুর মিলিয়েছে যে দিদি ঠিক বলছে, এটা দিল্লিতে পাশ হয়েছে, দিল্লি গিয়েই করতে হবে। কাসেম ভাইজান কি বলেছে আমি শুনিনি, আর মুখ্যমন্ত্রীর কথা আমি শুনেছি, আর ফিরাদ হাকিমের কথাটাও শুনেছি, কারণ এসেছে। কাসেম ভাইজান যদি কথা বলে থাকে, কাসেম ভাইজানও যে কথাটা বলেছে ঠিক কথা বলেনি, ভুল কথা বলেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো জায়গায় আন্দোলন যে কোনো জায়গায় মানুষ করতে পারবে, হ্যাঁ শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। মুখ্যমন্ত্রী কথাটা বলেছেন, সেটা কথাটা আমি বলবো তিনি রাজ্যের প্রধান হিসেবে কথাটা প্রত্যাহার করে নেওয়া দরকার, আর যারা বলেছে তাদের প্রত্যাহার করে নেওয়া দরকার। ব্যাপারটা একটা আপনাদের বলি, এই জ্বালাটা কোনখানে, কেন বাংলায় আন্দোলন করতে আটকাচ্ছে? বাংলায় আন্দোলন করলে মহারাষ্ট্র আন্দোলনের তীব্রতা বাড়বে, বাংলায় বড় আন্দোলন হলে ত্রিপুরার আন্দোলনের তীব্রতা বাড়বে, বাংলায় আন্দোলন হলে আসামের আন্দোলনের তীব্রতা বাড়বে, ফলে বাংলা থেকে ছড়িয়ে পড়বে আন্দোলনটা সারা ভারতবর্ষে, এবং বিজেপি চাপে পড়বে সারা সেন্ট্রালি। সেটা আটকানোর জন্য এইগুলো চলছে। আর আপনি যে বললেন ইমাম সম্মেলনের ব্যাপারে, ওই 8 বছর 10 বছরের ছেলের ইমামগুলোর কথা বলছিলেন না, হাফ প্যান্ট পরে যে বাচ্চাগুলো এসেছিল ইমাম, ওদের কথা বলছেন? কোন ইমামের কথা বলছেন আপনারা? আপনারা দেখেছেন তো, দেখিয়েছেন তো। ব্যাপারটা হচ্ছে ওটা মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়েছে অপমান করেছে। কে ডেকে নিয়েছে অপমান করেছে খোঁজ নেন। তৃণমূল কংগ্রেসের কিছু নেতার সাথে যুক্ত আছে, কিছু ইমামের নাম করে কিছু লোকজন হচ্ছে, সেইগুলো ভেবেছিল লোকজন হয়ে যাবে, মমতা ব্যানার্জিকে নাম দেবো সব হয়ে যাবে। অত সহজ নাকি? ইমাম সাহেবরা সব বুঝতে পেরে গেছে যে আসল কে লড়াই করছে কমিউনিটির জন্য, বাংলার জন্য, আর কারা ধান্দাবাজি করছে ইমামরা বুঝতে পেরে গেছে। ওই জন্য আসেনি ইমামরা। ওই জায়গা ভরানোর জন্য কি হচ্ছে, এখানে সেখানে ময়দানে টয়দানে বাচ্চারা খেলাধুলা করে, এই চ বিরিয়ানির প্যাকেট দেবো, চ মমতা ব্যানার্জির সাথে দেখা করাবো, এই ধরনের কি বিরিয়ানির প্যাকেটটা মেনলি বলে চ গাড়িতে করে ঘুরেছে, আর এখানে এসে ঢেলেছে। কত হয়েছে? 12-15 হাজারের সিট তো, 2000 1000 দিয়ে আর কি থুতুতে আটা ছানালে হবে? ধরা পড়ে গেছে।
শায়ন ঘোষ বলছেন শান্ত ভাঙত অশান্ত করছে মমতা। এমনটাই বলছেন। ঠিক আছে, আগামী দিনে বুঝিয়ে দেবে। নটোরিয়াস ক্রিমিনাল যে, আমি বলছি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে, মমতা ব্যানার্জি যাকে বলছেন যে এই তুই তো বোমবাদী, সে যেখানে যেখানে গিয়েছে অশান্তি করেছে। ভাঙড়ে এতদিন ছিল না, ও আসার আগে ভাঙড়ে তো শান্তি ছিল, ভাঙড়ে তৃণমূল ছিল না। আর রাজনৈতিক লড়াই হয়েছে, মত পার্থক্য হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু এই ধরনের হিংসা হয়েছে? উনি দায়িত্ব নেওয়ার পরে ভাঙড়ে হিংসা হলো স্বাভাবিকভাবে। ওর